আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ নলেজ ক্রেভ। আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম সেটা ছিল নাম্বার সিস্টেম এবং আজকে নাম্বার সিস্টেমের 3 নাম্বার লেকচার। আমি নুসরত জাহান রাখি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। তো গতদিন আমরা যে অংশটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তরের একটা পার্ট। ওই পার্টে আমরা দেখেছিলাম যে কিভাবে ডেসিমাল সংখ্যাকে অন্যান্য বিভিন্ন ফরম্যাটে চেঞ্জ করা যায়, অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল ফরম্যাটে। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল নাম্বারকে কিভাবে ডেসিমাল নাম্বারে পরিবর্তন করা যায়, অর্থাৎ এই তিনটা পদ্ধতি থেকে আবার ডেসিমালে পরিণত করা বা কনভার্ট করার যে সিস্টেম সেটা একই রকম, একই নিয়ম, শুধু আমাদের খেয়াল রাখতে হবে সংখ্যা পদ্ধতির বেস। তো প্রথমটা আসি বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর। তো বাইনারি সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করার জন্য আমরা এজ এন এক্সাম্পল হিসেবে সংখ্যাটা ধরে নিব। এখানে যে প্রথম সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বেস দেওয়া আছে 2, অর্থাৎ এটি একটি বাইনারি সংখ্যা এবং একে কনভার্ট বা পরিবর্তন করতে হবে একটি ডেসিমাল সংখ্যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে পরিবর্তন করব। প্রথমে আমরা সংখ্যাটা নেব এবং সংখ্যাকে কিছু নাম্বারিং করব। স্টেপগুলো খুবই ভালো করে খেয়াল করতে হবে এবং আমি আশা করি যারা স্টুডেন্ট আছেন তারা একটু লিখে নেবেন, তাহলে পরবর্তীতে দু একটা এক্সাম্পল করার জন্য খুব ইজি হবে। তো প্রথম ধাপে যেটা হচ্ছে যে সংখ্যাটাকে লিখব এবং এখানে আমি দেখতেছি যে এই যে 1101 বা 1101.101 এই নাম্বারটার মাথার উপরে কিছু অন্য নাম্বার লিখেছি, ঠিক আছে। এই পাশে লিখেছি দেখেন দশমিকের বাম পাশে লেখা হয়েছে 0 1 2 3 এবং ডান দিকে লেখা হয়েছে -1 -2 এবং -3। অর্থাৎ এখানে যে কাজটা আমরা করেছি সেটা হচ্ছে যে এই অংশটাকে কি বলে, এই অংশটাকে বলা হয় পূর্ণ সংখ্যা আর এই অংশটাকে বলা হয় ভগ্নাংশ। তো এই পূর্ণ সংখ্যার অংশটিকে এখান থেকে এদিকে নাম্বারিং করব এবং ভগ্নাংশের অংশকে বাম পাশ থেকে ডান দিকে নাম্বারিং করব এবং পূর্ণ সংখ্যার অংশকে নাম্বার করব ধনাত্মক নাম্বারে, অর্থাৎ 0 থেকে শুরু হয়ে 1 2 3 এরপরে নাম্বার থাকলে 4 5 6 এভাবে যেত। আর এদিকে অর্থাৎ দশমিকের পরের অংশকে আমরা নাম্বারিং শুরু করব -1 থেকে এবং এরপরে যত নাম্বার এদিকে বাড়তো -3 -4 -5 ইত্যাদি হতো। তো আই হোপ আমি আপনাদেরকে এটা বুঝাতে পেরেছি। তারপর আমি আরেকবার বলি, নাম্বারটাকে লিখব, দশমিকের যে আগের অংশ বা পূর্ণ সংখ্যার অংশ তাকে ডান দিক থেকে বাম দিকে নাম্বারিং করব এবং দশমিকের পরের অংশকে বাম থেকে ডান দিকে নাম্বারিং করব এবং এই নাম্বারটিকে আমরা 0 দিয়ে শুরু করব এবং আস্তে আস্তে সামনের দিকে আগাবে এবং এখানে -1 থেকে স্টার্ট হবে। তো এই ছিল প্রথম ধাপ, অর্থাৎ নাম্বারিং। এরপরে আমরা এখানে লিখেছি, আমি এক্সপ্লেন করছি কিভাবে লিখেছি। তো প্রথম ঘরটা ধরি, 1 × 2⁵, অর্থাৎ এটা কি 1, এই 1টা এখানে লেখা হয়েছে। যদি পেন দিয়ে নিয়ে দেখাই, এখান থেকে এই 1টা এখানে লিখেছি গুণ এটার বেস হচ্ছে 2, অর্থাৎ বাইনারির বেস। এটা কিসের বেস? বাইনারির বেস 2 এখানে লিখেছি এবং এই যে 3 এই নাম্বারটা এর পাওয়ার হিসাবে এসেছে। অর্থাৎ এটা লেখার সিস্টেম হচ্ছে প্রথমে এই সংখ্যাটা নিব, তাকে গুণ করব এই সংখ্যার বেস দিয়ে, অর্থাৎ এখানে যেমন বাইনারি ছিল সেই বাইনারির বেস দিয়ে, এবং সেই বাইনারির পাওয়ার হবে হচ্ছে এই সংখ্যার উপরে যে ইন্ডেক্সিং যে নাম্বারটা সেই নাম্বার, এই নাম্বারটাকে আমি এখানে পাওয়ার হিসেবে লিখব। সেকেন্ডটা কিভাবে হয়েছে, 1, এই যেখানে 1 লিখেছি, আমি একটু লেজারে চলে যাচ্ছি, এই যে 1 এখানে 1 লিখেছি ইনটু এই বাইনারির বেস 2, এখানে 2 দিয়েছি এবং নাম্বারের উপরে আছে 2, তাহলে এখানে পাওয়ার হবে 2। সিমিলার পরেরটা 0 × 2⁴ এবং তারপরেরটা 1 × 2, এসছে 1, এই যে 1 × 2⁴, এখানে হচ্ছে যে 0। এরপরেরটা দেখেন, এরপরেরটা শুরু হয়েছে কি দশমিকের পরের অংশ দিয়ে এবং দশমিকের পরের অংশ কি হবে, এই যে 1, এখানে 1 লিখলাম গুণ 2 এগেইন বেস এবং এখানে পাওয়ার হিসেবে এখন আসবে -1, পাওয়ার হিসেবে এখন কি আসবে -1 প্লাস পরেরটা 0 × 2⁴, এই যে -2 এবং তারপরেরটা হচ্ছে 1 ×
2 টু দি পাওয়ার -3। এইভাবে এই পুরো লাইনটা আমরা পেয়ে গেলাম। এখন আমার একটা ছোট্ট টিপস আছে, অনেকে আমাদের মধ্যে দেখা যায় যে খুব তাড়াতাড়ি করার জন্য পুরোটাকে একসাথে ক্যালকুলেটরে লিখে সমান সমান চাপ দিয়ে দেয়। এই কাজটা করবেন না। এটা করলে এই জায়গাটাতে এসে অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় জায়গাটাতে ঠিকঠাক মতো লেখা হয় না, বা সাম হয় একটা ভুল হয়ে গেলে তখন রেজাল্ট মিলবে না। তো আমরা কি করব, ভাগ ভাগ করে নামিয়ে নেব আলাদা আলাদা। যেমন 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব মানে 8 স্কোয়ার 4, 0 হলে 0, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। আমরা সবাই জানি কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হচ্ছে 1, সেজন্য এখানে 1। এবং বাকিটা এভাবে আস্তে আস্তে আমরা নামিয়ে নিয়েছি। এবং দশমিকের পরের অংশকে খুবই মানে এইভাবে দেখেন, এখানে যেহেতু আমরা মাইনাসে নাম্বারিং করেছিলাম, তো দশমিকের পরের অংশ প্রত্যেকটা সংখ্যা কি দশমিকে চলে এসেছে। আর যেহেতু জিরোর সঙ্গে কোনো কিছুকে গুণ দিলে 0 হবে, তো এই জায়গাটায় যোগ করলে অ্যাজ ইউজুয়াল। তো এটা হলো বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তরের পদ্ধতি, এবং এটা অত্যন্ত সহজ একটা পদ্ধতি। এবং এই বেসিক্যালি এটাই একটা ফরম্যাট। অন্যান্য পদ্ধতির ক্ষেত্রে আমরা সেম ফরম্যাটটাই দেখব, যে আমরা যেটা করব প্রথমে নাম্বারটা নিব, তাকে নাম্বারিং করব, এবং এরপরে প্রতিটা নাম্বার ধরে ধরে তার সাথে ওই বেস এবং এই উপরে যে নাম্বারিং যে নাম্বারটা দিয়েছিলাম সেই সংখ্যাটা দিয়ে গুণ করে দেব। এভাবে আমরা প্রত্যেকটা নাম্বার বাই নাম্বার কনভার্ট করব। এটা গেল বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর। এরপরে যেটা দেখব অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর। তো অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রেও সেম, আমরা একটা অক্টাল সংখ্যা নিয়ে নিলাম এবং এই সংখ্যাকে এগেইন দেখেন সংখ্যাটা লিখলাম এবং নাম্বারিং করলাম। নাম্বারিং সেম, দশমিকের আগের অংশকে ডান দিক থেকে বাম দিকে এবং দশমিকের পরের অংশকে বাম দিক থেকে ডান দিকে নাম্বারিং করব, এবং আগের অংশকে পজিটিভ নাম্বারিং এবং পরের অংশকে নেগেটিভ নাম্বারিং। এরপরে যেটা হচ্ছে যে এখানে আমি সেম ভাবে লিখেছি, যেমন প্রথমটা আমি আবার দেখিয়ে দিচ্ছি 7, এখানে 7 লিখেছি গুণ, এখানে অক্টালের বেস হচ্ছে 8, তাই এখানে 8 লিখেছি, এবং 7 এর উপরে যে সংখ্যা সেটা হচ্ছে 3, তো এখানে 3 লিখেছি। 7 ইন্টু 8 টু দি পাওয়ার 3। এবং নেক্সট এরটা 0 এর জন্য সেম, তারপরে 6 এর জন্য দেখেন, এরপরে 5 এর জন্য, এরপরে 3 এর জন্য, 2 এর জন্য এবং 4 এর জন্য। এই লেখার পরে একটা সমান চিহ্ন দিলে প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা যে হিসাব, সেই হিসাবটা আমরা আলাদা করে লিখেছি। একবারে লিখতে যাইনি, একবারে লিখতে গেলে অবশ্যই একটা ভুল হবে, এবং 95% কেসে ভুল হয় এবং রেজাল্ট কখনোই মিলে এবং অনেক ডিফারেন্স দেখা যায়। তো এই কাজটা না করাই ভালো, একটা লাইন বেশি লিখলে কোনো সমস্যা হবে না আই গেস। তো এরপরে এই যে সেই যোগফল সংখ্যা, এবার জাস্ট ক্যালকুলেটরের কাজ, যোগ করে দিবেন, যোগফল বের হয়ে যাবে এবং ভোলা, দিস ইজ দ্য কনভার্টেড নাম্বার। আমরা অক্টাল নাম্বার থেকেও ডেসিমেলে কি করলাম, রূপান্তর করে ফেললাম। অর্থাৎ এটা খুবই সহজ একটা পদ্ধতি, শুধু বেসটা মনে রাখলেই হলো। এবং আমরা নরমালি বেস কতগুলো করি, বেস আমরা 4টা বেস করি, মেজর আমরা 4 বেস করি, ডেসিমেল, বাইনারি, হেক্সাডেসিমাল এবং অক্টাল। তো এই 4টা মনে রাখলেই এই কনভার্ট হাতে হাতে মুখে মুখে করা সহজ। এরপরে চলে আসি হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে রূপান্তর। তো হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে রূপান্তরের জন্য আমরা সেম প্রসিডিউর ফলো করব। একটা সংখ্যা নিব, এবং এখানে যেটা নোটিস করার কথা, যে আমরা জানি হেক্সাডেসিমেলে কি থাকে, অনেকগুলো সিম্বলিক নাম্বার থাকে, এ বি সি ডি ই। অর্থাৎ এখানে আমরা এরকম একটা নাম্বার পাবো, এটা খুবই স্বাভাবিক। একটা নাম্বারের মধ্যে এ সি ই বি তারপর ডি এফ এগুলো পাবো, এটা খুব স্বাভাবিক, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমরা সেম প্রসিডিউর আবার ফলো করব, সংখ্যাগুলো লিখব, মার্কিং করব, নাম্বারগুলো দিলাম, এরপর এখানে যে অংশটা আছে সেটা লিখলাম। এটা আমি আর দেখাবো না, এখানে আমি জাস্ট এটুকু বলে দেই যে যেহেতু হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, সো অবশ্যই এখানে কি হবে, 16 হবে। ঠিক আছে, এটার অংশটা হচ্ছে এরকম, অন্যগুলোতে যেরকম বেস লিখেছিলাম এখানেও সেরকম বেস লিখবো। তো আমি বাকিটুকু আর দেখাচ্ছি না, একদম এরপর আমি ক্যালকুলেশনটা দেখাবো। আচ্ছা, বাকিটুকু দেখাচ্ছি, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে দেখেন এ লিখেছি আর এখানে লিখেছি 10, হওয়া উচিত ছিল কিন্তু এ, কিন্তু লেখা আছে 10। তার মানে কি হলো, কারণ আমরা এ দিয়ে 16 কে গুণ করলে অ্যাকচুয়ালি কোনো নাম্বার পাবো না। আমরা জানি এ একটা সিম্বল যার ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে 10,
এ একটা সিম্বল যার সমতুল্য ভ্যালু হচ্ছে 10। তো যেহেতু এ সিম্বল দিয়ে গুণ করলে কিছু পাওয়া যাবে না, এই জন্য আমরা এখানে এ সিম্বলের যে ভ্যালু সেটা লিখেছি। সি না লিখে 12 লিখেছি, 12 লিখেছি, এবং ই না লিখে 14 লিখেছি। অর্থাৎ এখানে আমরা সিম্বল ইউজ করতেছি, আমিও বুঝতেছি এটা এ, এবং এখানে একটা ইকুইভ্যালেন্ট ভ্যালু লিখেছি। ঠিক আছে, এই জায়গাটায় এর যে সমতুল্য যে ভ্যালু, প্রথম দিন যে চার্টটা দেখেছিলাম সেই চার্টে যে ভ্যালু সেটা লিখেছি। তো এইভাবে প্রত্যেকটাতে লিখতে হবে, কারণ আমরা এগেইন সিম্বল দিয়ে গুণ করলে কিছুই পাবো না। তো এরপরে হচ্ছে যোগ করলাম, আমি গুণ করলাম, গুণ করার পরে প্রত্যেকটা যোগফলকে একসাথে আবার সাম করে ফেললাম বা হিসাবটা কমপ্লিট করলাম, এবং আমরা এখানে পেয়ে গেলাম হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলের সংখ্যা। তো এখানে কিছু কিছু জায়গায় খেয়াল করতে হবে, যেমন বেস লেখা, বেস লিখতে হবে, বেস লেখা ভুল করা যাবে না। আপনি ভাবলেন যে আমি এখানে লিখেছি, এখানে লিখলাম না, আচ্ছা তো কি হবে? কি হবে বলতে, এই জায়গাটা যারা স্টুডেন্ট আছে তারা এই জিনিসটা খুব বেশি সম্মুখীন হয়ে, যে টিচার খুব সুন্দর করে মার্কস কেটে দেয় একদম কোনো এক্সপ্লেনেশন ছাড়া। তখন যখন গিয়ে বলা হয় যে কেন, তখন বলবে যে আচ্ছা এখানে বেস দেখো নাই। তো এইটুকু ভুলের জন্য একটা মার্কস বা দুটা মার্কস কেটে যাওয়াটা খুবই কষ্ট দেয়। এবং এখানে আমি যেভাবে লেখাটা দেখিয়েছি, জাস্ট এই তীর চিহ্নটা না দিলেও হবে। এই পরীক্ষার খাতায় যারা পরীক্ষার খাতায় এই অঙ্কগুলো অ্যান্সার করবা, তাদের জন্য বলছি যে এই তীর চিহ্ন না দিলেও হবে, এটা ইম্পর্টেন্ট না। এই তীর চিহ্নটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আমি দেখানোর জন্য দিয়েছি, বাট বাকি সবকিছুই লিখতে হবে। এবং আমি আবারও বলছি যে এই মাঝখানের লাইনটা অনেকে স্কিপ করে যায়, এই লাইনটা স্কিপ করা যাবে না। এটাতে প্রায় সময় ভুল হয় এবং ম্যাক্সিমাম কেসেই ভুল হয়। তো এই লাইনটা লিখে আমরা অঙ্কটা করব। তো আজকের ভিডিওটা অনেক শর্ট, আসলে খুব একটা বেশি বড় না। আমি বড় করতেও চাইনি, কারণ খুব সিম্পল একটা টপিক নিয়ে কথা বলছিলাম। তো যদি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা নতুন, আমি চেষ্টা করতেছি যেন সব স্টুডেন্টদের কাছে এটা পৌঁছায় যায়। আপনাদের যারা ফ্রেন্ড আছে, সার্কেল আছে, তাদেরকে শেয়ার করতে পারেন, এবং আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।